আসসালামু আলাইকুম। প্রত্যেককে স্বাগত জানাই মাসুম মাহবুব। দর্শক দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। যদি আপনারা শুনতে এবং দেখতে পেয়ে থাকেন একটু কমেন্ট করে আমাকে জানান। আমরা লাইভটি শুরু করব এবং আমাদের হাতে আজকে রয়েছে অসাধারণ কিছু বিগ ব্রেকিং খবর। বিশ্বাস করি আজকের খবরগুলো আপনাদের ভালো লাগবে। আপনারা কি দেখতে এবং শুনতে পাচ্ছেন স্পষ্ট? আমরা কি শুরু করতে পারি? কেউ লিখছেন কিছুই শোনা যাচ্ছে না। সৌদি আরব থেকে দেখছি। আব্দুল কাইয়ুম ভাই শুনতে পাচ্ছেন আপনারা? শুনতে এবং দেখতে পাচ্ছি ভাই। শুরু করেন ভাই। আচ্ছা, কেউ লিখছেন শুনতে পাচ্ছেন না, কেউ বলছেন শুনতে পাচ্ছি। এই দুটোর কারণটা কি? হ্যাঁ, শুনতে পাচ্ছি। ওকে, তাহলে আমরা শুরু করে দেই। আমাদের হাতে যে আজকে ব্রেকিং খবরগুলো রয়েছে শিরোনামে যারা দেখেছেন, আমি ৩ টি শব্দ ব্যবহার করেছি। দখলদারদের পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলতে যাচ্ছে ইরান। ইরানের সাথে খুব দুর্দান্ত একটা বিষয় ঘটে গেছে। যখন ইরান আঘাত করবে প্রস্তুতি নিয়েছে, তখন দখলদারদের গোয়েন্দা সংস্থা এবং সিআইএর মানে মার্কিন গোয়েন্দা সংস্থা, দুটো গোয়েন্দা সংস্থা তার দেশকে জানিয়েছে ইরানের প্রস্তুতির সকল খবর। সেই খবরে বলা হয়েছে যে ইরান তার সর্বশক্তি ইতিমধ্যে মাঠে নামিয়েছে। বলা হচ্ছে যে ইরান আঘাত করার জন্য মানে ইরান বিগত কয়েক দশকে এত বড় প্রস্তুতি নেয়নি যেটি এবার নিয়েছে। দুটো বিষয় ইরানের সামনে কিন্তু চ্যালেঞ্জ আছে। একটি হলো ইরান হালকা পাতলা আঘাত করলে এটার জবাব হবে না। পক্ষান্তরে ইরানের ভেতরে আরো বড় অ্যাটাক করবে ইসরায়েল, পরবর্তী অ্যাটাক। আর ইরান যদি খুব শক্তিশালী আঘাত না করে তবে দখলদার দখলদারদের যে মিত্র আছে ইউরোপ বা আমেরিকা বা পশ্চিমা যারা আমরা যাদেরকে বলি, তারা ইরানকে চেপে ধরবে। তো ইরানের সামনে সবচেয়ে বড় যে চ্যালেঞ্জ সেটি হলো ইরানকে একটা বড়সড় অ্যাটাক করতে হবে। ইতিমধ্যে ইরানের যিনি সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি, তিনি তার বাহিনীকে বলেছেন যে বাঘের মতো ঝাঁপিয়ে পড়ো এবং শত্রুকে সমূলে শেষ করে দাও। ইরানের সর্বোচ্চ নেতা, তিনি কিন্তু ইরানের প্রেসিডেন্ট বলেন, সেনাপ্রধান বলেন, তার চেয়েও ক্ষমতাবান। তো এই ব্যক্তির সবুজ সংকেতের সঙ্গে সঙ্গে অ্যাটাক শুরু হবে। ইরাক থেকে বলা হয়েছে তাদের 2.5 থেকে 3 লক্ষ সেনা প্রস্তুত করা হয়েছে। আয়াতুল্লাহ খামেনির নির্দেশ পাওয়া মাত্রই তারা অ্যাটাক করবে। হিজবুল্লাহ বলছে বিগত 6.5 মাসে আমরা যে আঘাত করেছি দখলদারদের, এটি ছিল আমাদের টেস্ট কেস, অর্থাৎ আমরা তাদের সাথে হাসি তামাশা করেছি, খেলাধুলা করেছি, মূল পর্ব শুরু করিনি। আমরা ইরানের সাথে একযোগে এবার ফাইনাল ম্যাচ শুরু করব। ডু অর টাই সিচুয়েশন তৈরি হয়েছে দখলদারদের সামনে। প্রিয় দর্শক, খেয়াল করবেন দখলদার দেশের ভেতরের চিত্র, আজকের যে চিত্র দেখার মতো। ওদের স্কুলগুলো বন্ধ, অফিস আদালত বন্ধ, ওদের শপিং মল বন্ধ, ব্যাংক বন্ধ, সবকিছু বন্ধ। ওদের নাগরিকরা শেল্টার জোনে, সুড়ঙ্গে, মাটির নিচে জীবন বাঁচাতে লুকিয়ে গেছে। উপরে পক্ষী ছাড়া, কাকি ইসরায়েলে আছে কিনা জানি না, পক্ষী পক্ষী ছাড়া আর কিছু দেখা যাচ্ছে। দখলদারদের আয়রন ডোম থেকে শুরু করে তাদের যেই প্রতিরক্ষা সিস্টেম, ডিফেন্স সিস্টেম, এগুলো সীমান্ত জুড়ে প্রস্তুত করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ স্থাপনার আশেপাশে সেগুলোকে সিস্টেম মতো বসানো হয়েছে। এবং দখলদারদের ভেতরে মানে তাদের যে এজেন্সি, গোয়েন্দা সংস্থা মোসাদ, সিনব্যাড, এই দুটো সংস্থার তথ্য বলছে ওরা বুঝতে পারছে না ইরান কোন টাইপের আঘাত করবে। প্রথম প্রশ্ন, ইরান কি প্রক্সিদের মাধ্যমে আঘাত করবে নাকি নিজেরা করবে? এটির জবাবে সিআইএ জানিয়েছে ইরান এবার নিজেরা আঘাত করবে। মানে আমেরিকান গোয়েন্দা সংস্থা সিআইএর কাছে যে তথ্য আছে তারা বলছে ইরান কোনো প্রক্সি না, ইরান নিজে আঘাত করবে এবং দখলদার বাহিনীর প্রাণ কেন্দ্রে বা দখলদার দেশের ভেতরে আঘাত করবে। এই খবরে নেতানিয়াহুর ঘুম হারাম। কেন হারাম? কালকে বলেছি আপনাদের যে তারা এই লড়াইটা শুরু করতে চাইছে কারণ তারা আমেরিকাকে সাথে নিয়ে ইরানের ভেতরে নিউক্লিয়ার প্রজেক্টগুলো ধ্বংস করতে চায়। কিন্তু আজকের খবর কিছুটা ভিন্ন আজ পাওয়া যাচ্ছে। কি সেটি? সেটি হলো চারদিক থেকে মানে ইসরায়েলের চারদিক থেকে যে মুসলিম দেশগুলো তারা যেভাবে ইরানকে সবুজ সংকেত দিয়েছে এবং তারা যেভাবে একজোট হয়েছে ইরানের উপর আঘাত করতে,
এটি দখলদাররা প্রথমে চিন্তা করেনি। ধরুন ইরাক থেকে যদি ২.৫ লক্ষ নেমে যায় এবং লেবানন থেকে হিজবুল্লাহ যদি প্রতি ঘন্টায় ধরেন ৩০,০০০-এর উপর মিসাইল মারা শুরু করে, ড্রোন ঢুকিয়ে দেয়, মানে ড্রোন হিট শুরু করে, হিজবুল্লাহ যদি হাইপারসোনিক হিট করে, অ্যাট এ টাইম একদম পাশে থাকা গাজা থেকে যদি ঠিক আগের মতো ৭ অক্টোবরের মতো তারা যদি কয়েক মিনিটে কয়েক হাজার মিসাইল ছোড়ে, আর অন্যদিকে ইরান যদি তার নিকট মিলিশিয়া বা ইরানের ভূখণ্ড ব্যবহার করে সুপারসোনিক, হাইপারসোনিক বা ড্রোন হিট শুরু করে, এটি মোকাবেলা করা সম্ভব নয় দখলদার বাহিনীর। এখন বিষয়টা হলো পশ্চিমারা দখলদারদের সাহায্যে ইরানে আক্রমণ করবে প্রতিশোধ নিতে। ধরুন এই বিষয়টা কি মাথায় রেখে বলছি, সেক্ষেত্রে আশপাশ থেকে যে আক্রমণগুলো হবে, এই আক্রমণগুলো মোকাবেলা করবে কি করে ইসরায়েল? খুব ইন্টারেস্টিং খবর, দখলদার দেশটির ভেতরে তাদের যে লাল গরু আনা হয়েছিল, এই গরুগুলো কয়েকটি সূত্র বলছে, কিছু সূত্র এর আগে বলেছে যে তারা ২৮-২৯ মার্চ কোরবানি করবে এবং পুড়ে সেটাকে দিয়ে পবিত্র হবে। কিছু সূত্র বলছে যে এগুলো এখনো তারা কোরবানি করতে পারেনি, কারণ তারা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারেনি। তো সেই লাল গরু বা এরকম অনেক লাল গরু বা বাছুর তারা পৃথিবী থেকে যেগুলো জড়ো করে এনেছে, এগুলোকে খুব দ্রুত আন্ডারগ্রাউন্ডে নিয়ে গেছে। কারণ ইরান এগুলোর উপরেও টার্গেট করবে, এই তথ্য তাদের কাছে রয়েছে। তারা মনে করছে আমাদের ১-১.৫ হাজার, ১০,০০০, ২০,০০০ জনগণের চেয়ে একটা লাল গরুর মূল্য বেশি। কারণ এটি তালবুতে তাদের বিজয়ের যে ইঙ্গিত দিয়েছে, লাল গরু জবাই করে সেটাকে পুড়ে সেই পোড়া ছাই দিয়ে বা সেই ছাই মেশানো পানি দিয়ে তারা পবিত্র হবে। তারপর তারা মসজিদুল আকসা ধ্বংস করে সেখানে তারা তাদের উপাসনালয় তৈরি করবে। এরপর আসবে তাদের মাসিহ কি দাজ্জাল। এটা হলো তাদের তালমুদের বর্ণনা। তো সেই হিসেবে এই লাল গরুগুলো তাদের কাছে খুব মূল্যবান। বলা হচ্ছে এগুলো সবগুলোকে তারা গোপনে, খুব গোপন স্থানে নিয়ে গেছে। কারণ ইরানের টার্গেট এখানেও আসতে পারে। তাদের যে পারমাণবিক অস্ত্র রয়েছে ডিমোনা, সেই জায়গার আশপাশে তারা আকাশ প্রতিরক্ষা সিস্টেম থেকে শুরু করে মূল্যবান অনেক ডিভাইস বসিয়ে রেখেছে এবং জিপিএস সিস্টেম সেখানে অন করে জ্যামিং পদ্ধতি তারা চালু করে রেখেছে, যাতে ইরানের কোনো মিসাইল এখানে আসতে না পারে। সকল কিছু, মানে এই দৃশ্যগুলো খেয়াল করেন, দিন যাচ্ছে কিন্তু তাদের টেনশন বাড়ছে। প্রথমে তারা মনে করছে, যেহেতু তারা গত ৮ তারিখ গত সোমবার হিট করেছে সিরিয়াতে ইরানের কনসুলেটে, এরপর থেকে তাদের ঘুম হারাম। সময় যাচ্ছে, তাদের টেনশন বাড়ছে, তাদের প্রস্তুতি বাড়ছে এবং সবকিছু মিলে তারা এমন এক পরিস্থিতির মধ্যে আছে যে পরিস্থিতি থেকে তারা বেরিয়ে আসতে পারছে না। দর্শক, খুব গুরুত্বপূর্ণ খবরে ঢুকছি এবার। আমেরিকা ইরানকে বলেছে, বিশ্বাস করো আমরা কিন্তু এই ঘটনা জানি না এবং আমাদের অনুমতি ছাড়াই ইসরায়েল এই কাজটি করেছে। তোমরা আমাদের কোনো ঘাঁটিকে টার্গেট করে হিট করো না। আমেরিকা তার সুরটাকে একেবারে নরম করে এই কথাটা কাকে বলল? ইরানকে বলল। ইরান বলল যে ওকে, আমরা তোমাকে আঘাত করব না, তবে তোমাকে একটি কাজ করতে হবে। কি? তোমরা দখলদারদের পাশ থেকে সরে দাঁড়াও। আমরা দখলদারদের উপর আক্রমণ করব, সবচেয়ে বৃহৎ আকারে আক্রমণ করব এবং তাদেরকে মুছে ফেলব। কিন্তু তুমি কোনোভাবে যদি জড়িয়ে যাও, তাহলে মধ্যপ্রাচ্যে থাকা তোমার যতগুলো ঘাঁটি রয়েছে প্রত্যেকটা আমাদের টার্গেট হবে। আপনাদের জানা উচিত, সৌদি আরব, কাতার, কুয়েত, আরব আমিরাত, বাহরাইন, মরক্কো, জর্দান, এই প্রত্যেকটা আরবিয়ান দেশগুলোতে আমেরিকান ঘাঁটি রয়েছে। তো এই ঘাঁটিগুলোর আশপাশে ইরান তার মিসাইলগুলোকে, ক্ষেপণাস্ত্র সিস্টেমকে বসিয়ে রেখেছে। যদি কোনোভাবে এই ঘাঁটিগুলো, আমেরিকাকে ইরানে আক্রমণ করতে হলে ঘাঁটিগুলো ব্যবহার করতে হবে, নতুবা আফগান অথবা পাকিস্তানের ঘাঁটি ব্যবহার করতে হবে। কিন্তু এই মুহূর্তে আফগানিস্তানে আমেরিকান কোনো ঘাঁটি নেই, পাকিস্তানেও জানা মতে আমেরিকান কোনো ঘাঁটি নেই। তার মানে ইরানকে আঘাত করতে গেলে ইরানের আশপাশের মুসলিম কোনো দেশের ঘাঁটি তাদের ব্যবহার করতে হবে। আর ইসরায়েলের খুব বেশি মুসলিম দেশে কিন্তু ঘাঁটি নেই, কথাটি বারবার বলছি। কয়েকটা দেশে আছে, এর মধ্যে আজারবাইজান আছে, জর্দান আছে। তো জর্দান এবং আজারবাইজানের ঘাঁটি না, দুঃখিত, এটা হলো এম্বাসি, তাদের কনসুলেট। এই এম্বাসিগুলো ইতিমধ্যে বন্ধ করে পালিয়ে গেছে দখলদাররা। তারা আজারবাইজান এবং জর্দানের সেইখানে তারা এখন আর নেই, মানে তারা বন্ধ করে তালা লাগিয়ে পালিয়েছে। তো ইরান, ইউরোপে কিংবা মুসলিম যে দু একটা দেশের নাম বললাম বা আদার্স, যেটুকু ইরানের
কি বলবো কন্ট্রোলের মধ্যে, সেই ঘাঁটিগুলোকে তো টার্গেট রেখেছেই, এবং সঙ্গে ইরান আমেরিকান প্রত্যেকটা ঘাঁটিকে তার টার্গেটে রেখেছে। যদি আমেরিকা পরবর্তী এসে বিশ্বাসঘাতকতা করে, অর্থাৎ তারা যে এখন যে কথাটি বলছে পরক্ষণে যদি সেটা ভুলে গিয়ে ইসরায়েলের পাশে দাঁড়ায়, তবে তারা আমেরিকান ঘাঁটিকে লক্ষ্য করে আঘাত করবে। বলা হচ্ছে মোহাম্মদ বিন সালমান এবং ইরানের ইব্রাহিম রাইসির মধ্যে একটা আলোচনা হয়েছে, এবং ইরান বলেছে আমরা আঘাত করব, তোমরা তোমাদের কোনো ঘাঁটি ব্যবহার করতে দিবে না দখলদার বা সাম্রাজ্যবাদীদের। মোহাম্মদ বিন সালমান বলছেন যে এতদিন গত 6.5 মাসে আমরা কি একটি ঘাঁটি ব্যবহার করতে দিয়েছি ওদের? যদি ওদের ঘাঁটি ব্যবহার করতে দিতাম এতদিন ইয়েমেনে তুলকালাম ঘটেছে, তো মানে ইয়েমেনকে ধ্বংস করে ফেলতে ওরা। সৌদি আরব জানিয়ে দিয়েছে তারা কোনোভাবে সেই সাম্রাজ্যবাদীদের তাদের দেশের ঘাঁটি ব্যবহার করতে দেবে না। বেকায়দায় পড়ে গেছে আমেরিকা। তো যখন আমেরিকা ইরানকে বলেছে যে তোমরা আমার উপর বা আমার ঘাঁটির উপর বা আমার টার্গেটে আঘাত করো না, এর সাথে আমরা জড়িত নই, তখন ইরান কি বলল যে তোমরা দখলদারদের পাশ থেকে সরে দাঁড়াও এবং দখলদারদের অস্ত্র দেয়া বা যে কোনো সামরিক সহযোগিতা দেওয়া বন্ধ করো, আমরা ওদের উপর আঘাত করলে তোমরা নীরবে দেখো। যদি তোমরা এই কাজটি করো আমরা কথা দিচ্ছি তোমাদের উপর আঘাত করব না। ইরান তার শেষ চিঠিতে আমেরিকাকে বলে দিয়েছে সাফ এই কথাগুলো, এবং তারা বলেছে যে যদি কোনোভাবে তুমি জড়িয়ে যাও তাহলে আমরা বিকল্প ব্যবস্থা নেব। ইরান তখন আমেরিকা তখন ইরানকে জানিয়েছে ওকে, তোমরা যদি আমাদের উপর কোনো আঘাত না করো আমরা এই লড়াইতে জড়াবো না। তবে একটা অনুরোধ আমেরিকা ইরানের কাছে করেছে, শোনা যাচ্ছে যে তোমরা দখলদার দেশটির সামরিক স্থাপনা উড়িয়ে দাও, যা করো করো, আমাদের আপত্তি নেই, বেসামরিক মানুষদের মেরো না। তখন ইরান পাল্টা আমেরিকাকে বলছে 40,000-এর উপর প্রায় 50,000-এর মতো বেসামরিক যে ফিলিস্তিনে মারা গেছে তোমরা নীরবে দেখেছো, আবার অস্ত্র দিয়েছো, তখন তোমাদের খারাপ লাগেনি? এই ব্যাপারে আমেরিকা নীরব থেকেছে। ইতিমধ্যে ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে একটি বক্তব্য পাওয়া গেছে, তিনি বলেছেন এই ডোনাল্ড ট্রাম্প কিন্তু জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণা করেছিলেন এবং আরব দেশগুলোকে তার জামাতা কুশনারের মাধ্যমে চাপ প্রয়োগ করেছিলেন ইসরায়েলকে সমর্থন দেওয়ার জন্য, সম্মতি জানাতে বা স্বীকৃতি দেওয়ার জন্য। আরব আমিরাত, বাহরাইন, জর্দান, মরক্কো তারা জড়িয়ে গেছিল, তখন এই সময়টা স্বীকৃতিও দিয়েছিল। তো সেই ডোনাল্ড ট্রাম্প বলছেন তিনি বলছেন যে আমি দেখতে পাচ্ছি ইতিহাসের সবচেয়ে বাজে সময়ে প্রবেশ করছে দখলদার মানে ইসরায়েল, এবং ইসরায়েল তার ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে, এবং ইসরায়েল মুছে যেতে বসছে, বুঝতে পারছেন তো মানচিত্র থেকে, এবং ইসরায়েলকে দ্রুত এখান থেকে ফিরে আসতে হবে। কে বলছেন? ডোনাল্ড ট্রাম্প, যিনি এই ইসরায়েল নামক দেশটির খুব কাছের বন্ধু। প্রিয় দর্শক, আন্তর্জাতিক বিভিন্ন বিশ্লেষণ, সেটা ইহুদি বলেন বা সেটা মার্কিন বলেন বা মার্কিন কনসুলেট বলেন, সিনেটর বলেন বা ইসরায়েলের বিভিন্ন গবেষক, তারা বলছেন যে কোনো সময় একটা বড় সংঘাত হবে এবং সেই সংঘাতে ইসরায়েল, শব্দটার নামটা বলে ফেললাম না, একটু ঘুরিয়ে আবার বলি, ঝামেলা পড়তে পারে। তো দখলদার দেশটি পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেতে পারে। কারণটা কি? দখলদারদের মানে ইহুদি ধর্মের গুরুত্বপূর্ণ যে ধর্মগ্রন্থ, যেটা তারা তাওরাত থেকে নিজেরা তৈরি করেছে, নাম তালমুদ, সেই তালমুদের বর্ণনা অনুযায়ী 80 দশকের মধ্যে এই রাষ্ট্রটি ধ্বংস হয়ে যাবে, মানে 80 দশকের উপর তারা টিকে থাকবে না। ইতিমধ্যে ইসরায়েলের জন্মের প্রায় 80 বছরের মধ্যেই পা দিয়ে আছে তারা। অর্থাৎ তালমুদের বক্তব্য অনুযায়ী লাল গরু পেলে, পবিত্র হলে এবং মসজিদুল আকসা ধ্বংস করে সেখানে তারা উপাসনালয় তৈরি করার পর তাদের মাসিহ দাজ্জাল আসবে, এবং এটি বলা আছে যে 80 বছরের অধিক এই রাষ্ট্রটি টিকবে না। তাদের বিশ্লেষকরা বলছে দখলদার দেশটি সেখানে প্রবেশ করেছে, এবং সাম্প্রতিক যে বিষয়গুলো দেখা যাচ্ছে, সিনারিগুলো দেখা যাচ্ছে, সেই সিনারি বলছে দখলদারদের মানচিত্র থেকে মুছে ফেলার টাইম আসছে। আজকে দেখেন ইউএন জাতিসংঘ আজকে কি বললো, পৃথিবীর প্রত্যেকটা দেশকে বলেছে, যারা জাতিসংঘভুক্ত রাষ্ট্র তাদের প্রত্যেকে নির্দেশ করেছে জাতিসংঘ যে কেউ আর দখলদার দেশকে অস্ত্র দেবে না। স্পষ্ট করে জাতিসংঘ বলে দিয়েছে যে আমাদের রেজুলেশন পাস হয়েছে যুদ্ধবিরতির, কিন্তু সেটাকে তারা মানেনি। আবার নতুন করে জাতিসংঘের রেজুলেশন পাস করা হলো
যে দখলদার দেশটিকে, ইসরায়েলকে পৃথিবীর কোনো দেশ আর অস্ত্র দিতে পারবে না। এবং ইতিমধ্যে অস্ট্রেলিয়া, ফ্রান্স, স্পেন, আয়ারল্যান্ড, কানাডা থেকে শুরু করে অনেক দেশ তারা ঘোষণা দিয়েছে তারা কোনো প্রকার সম্পর্ক রাখবে না এই দেশটির সাথে। এবং ইউরোপের মধ্যে সবচেয়ে বেশি সরব স্পেন এবং আয়ারল্যান্ড, তারা ইউরোপের বাকি দেশগুলোকে যেভাবে হোক ইসরায়েলের বিরুদ্ধে টেনে আনার চেষ্টা করছে। মানে ইসরায়েলের বিরুদ্ধে এই দুটো দেশ খুবই স্পষ্টভাবে মাঠে কাজ করছে। তো এই মুহূর্তে ওদের ধর্মগ্রন্থ বলছে ৮০ দশকের মধ্যে ওরা মুছে যাবে, এবং সেই সময়টা কিন্তু চলে আসছে। এবার পুরো পৃথিবীতে মানে এই দেশটির সৃষ্টির পর থেকে কখনো এত বেশি চাপে পড়েনি, এবার সেই চাপে তারা পড়েছে। একে একে তাদের যত মিত্র আছে সব মিত্ররা তাদের পাশ থেকে সরে গেছে। তারা কিন্তু এখন মাঠে একা। জো বাইডেন অস্ত্র দিচ্ছে বা যাই করছে, জো বাইডেনও কিন্তু বুক ফুলে তাদের পক্ষে কথা বলতে পারছে না, এবং জাতিসংঘে তাদের পক্ষে কোনো রেজুলেশনও জো বাইডেন পাশ করাতে পারছে না। তার মানে তিনিও একা হয়ে পড়েছে। দর্শক, এই যখন পরিস্থিতি, তখন অসাধারণ কিছু খবর আসতে শুরু করেছে আমাদের হাতে। সেটি কি? হিজবুল্লাহ, হুতি, হামাস মানে গাজার ফাইটাররা, ইরাকের রেজিস্ট্যান্স, নিয়মিত মানে ন্যাশনাল আর্মি, জর্ডানের আর্মি, মিশরের আর্মি, তারা প্রত্যেকে প্রস্তুত, হাই অ্যালার্টে রয়েছে তারা। অর্থাৎ ভেতরে কোনো একটা কিছু পাকাচ্ছে যে ইরানের এই আঘাত মানে পাল্টা জবাবটা, এই যে দেরি করা হচ্ছে, এই দেরিটার পেছনে একটা কারণ আছে। এবং ইরান ভেতরে ভেতরে আরো কিছু দেশকে তাদের বার্তা পৌঁছে দিয়ে তারা এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করতে চাইছে যে এই এটাকে আরব দুনিয়া কেউ আর ইসরায়েলকে সাহায্য করবে না। হয়তো তারা মাঠে নামবে না, প্রকাশ্যে কিছু বলবে না, কিন্তু তারা সব রকম সহযোগিতা, অর্থ, অস্ত্র সব দেবে। একটা টার্গেটে মানে একটা বড় রকম টার্গেটে তারা এগুচ্ছে। কারণ এই বিষয়টি কেন মনে হচ্ছে, এখন পর্যন্ত আরব দুনিয়ার কেউ কিন্তু এই গত সাড়ে ৬ মাসের মধ্যে তারা কেউ কিন্তু দখলদার দেশটিকে কোনো প্রকার সাহায্য করেনি। যদিও তারা ফিলিস্তিনের ব্যাপারে খুব বেশি কথা বলেনি, কিন্তু তারা সাহায্য করেনি। এরই মধ্যে আমাদের কাছে আপডেট আরো দুটো খবর আসছে। কাতারকে সন্ত্রাসী রাষ্ট্র বলেছে কে? নেতানিয়াহুর দেশ। আর অন্যদিকে তুরস্ক আরেকটা অসাধারণ খেলা খেলেছে। যারা তুরস্কের নিন্দুক তারা কানে হাত দিতে পারেন। একটা মোসাদের খুব গুরুত্বপূর্ণ মিশন শুরু হয়েছিল তুরস্কে। কারণ ইসমাইল হানিয়া বা আরো যে গুরুত্বপূর্ণ যে ব্যক্তির, আমরা ইসমাইল হানিয়ার নামটা জানি, তিনি রাজনৈতিক শাখার প্রধান, কিন্তু হামাস কিংবা আল কাসম ব্রিগেড, আল কুদস ব্রিগেড, আল আকসা ব্রিগেড বা আদার্স যে ব্রিগেডগুলো রয়েছে ১২টা-১৩টার মতো, এই প্রত্যেকটা ব্রিগেডের প্রধানরা কিন্তু তুরস্কে বসবাস করছেন, মানে তুরস্কে রয়েছেন। তাদেরকে তুরস্কের গোয়েন্দা সংস্থা এমআইটি খুব নিরাপদ জোনে রেখেছেন। সেখান থেকে তারা বিভিন্নভাবে আন্তর্জাতিক লবিংগুলো মেনটেন করেন, এবং সেখান থেকেই অস্ত্রগুলোকে কিভাবে, কোথায়, কাদের হাতে, কোন কোন বেল্টে ট্রান্সফার করতে হবে, এই কাজগুলো করছেন। এমন তথ্য আসছে তুরস্কের ভেতর থেকে তারা কাজগুলো করছেন। তো এদেরকে টার্গেট করে মোসাদ মারার জন্য এসেছিল কোথায়? তুরস্কের ভেতরে। তো একটা বড় গ্রুপ ঢুকেছে এবং এরা মোসাদের সর্বোচ্চ লেভেলের কর্মকর্তা, এবং তারা টার্গেট করেছে এই ব্রিগেডের প্রধানদেরকে তুরস্কের মাটিতে মেরে ফেলতে পারলে মোটামুটি তাদের সাপ্লাই লাইনটি বন্ধ হয়ে যাবে। ধরেন যারা গাজার ভেতরে কাজ করছে, ফাইট করছে, তারা কিন্তু অস্ত্র আনছে না, তারা অস্ত্র পাচ্ছে, সেগুলোকে ব্যবহার করছে। এই বিভিন্ন সাপ্লাই লাইন হয়ে এই অস্ত্রগুলো তাদের কাছে পৌঁছায়। এইগুলো পৌঁছাচ্ছে কিন্তু তাদের বসেরা, বিগ বসেরা, তারা কিন্তু অধিকাংশই গাজাতে নেই। কারণ তারা গাজাতে বসে থাকলে তো হবে না, তাদেরকে তুরস্ক থেকে, ইরান থেকে, মিশর থেকে বা আদার্স দেশ থেকে এই অস্ত্রগুলো, মালয়েশিয়া থেকে নিতে হচ্ছে। এবং সেখানে কোন কোন পদ্ধতি ব্যবহার, অর্থনৈতিক ব্যাপার আছে, অনেক ব্যাপার আছে। তো এই ব্যক্তিদের অধিকাংশই, যাদের নাম কিন্তু আলোচনায় আসে না, আলোচনায় আসে কাদের নাম? যারা সামরিক প্রধান বা কিছু কিছু ব্যক্তিদের, কিন্তু মূল হিডেন ফাইটার বা ফাইটারদের যারা এক কথায় সিম্পল সেলার, তাদের নাম কিন্তু খুব বেশি আসে না। তাদেরকে টার্গেট করে মোসাদ গোপনে গোপনে মারার জন্য। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে ইরানের সিরিয়াতে যাদেরকে মেরেছে, একদম বিগ বড় বড় ব্যক্তিদেরকে মেরে ফেলেছে। এরা কিন্তু কেউ কিন্তু মোসাদ কিন্তু বলেনি কে কোথায়, ধাম করে মেরে ফেলছে। তো তুরস্কের মধ্যে এই হামাসের বড় বড় ব্যক্তিদেরকে টার্গেট করে একটা অভিযান পরিচালনা করছিল বিগত কদিন ধরে। তো তুরস্কের এমআইটি তাদের পুরো টিমটাকে একটা মানে জালের মধ্যে আটকে দিল, এবং প্রতিটা পদক্ষেপ তুরস্কের এমআইটি গোয়েন্দা সংস্থা তাদেরকে রিড করতে লাগলো, এবং তাদের সাথে মিশলো, তাদের অবস্থান দেখলো, এবং যখন তারা কাঙ্ক্ষিত লক্ষ্যের কাছে পৌঁছলো, সেখান থেকে ৮টা বড় মাছকে ধরে ফেললো। কারা ধরলো? তুরস্কের গোয়েন্দা সংস্থা, এবং তাদেরকে আটকে দিল। বুঝতে পারছেন? তুরস্কের মাটিতে একজন হামাসকেও
বিগত কয়েক বছরে শুনছেন একজনকে মারতে পারেনি। তারপরও আপনারা তুরস্ককে বলেন, এরদোয়ানকে বলেন বিশ্বাসঘাতক। কষ্ট লাগে। মুসলমানদের সবচেয়ে পরাজয়ের একটা জায়গায় কথা বলি, যারা প্রচুর ইতিহাস পড়েন তারা বুঝবেন। আপনাদের সাথে যে কথা বলি, আমার ঘর ভর্তি বই আছে। আমি চেষ্টা করি পৃথিবীর সব ধরনের বই পড়তে। তো আমি পৃথিবীর যেই দেশে যাই তাদের লাইব্রেরি থেকে খুব মূল্যবান বইগুলো সংগ্রহ করি এবং পড়ার চেষ্টা করি। আপনাদের সাথে বসে, বসে কথা বলি, এই যে অনেক বিষয়, হয়তোবা সেই বই থেকেই আমি আপনাদেরকে বা আমার বক্তব্যের প্যাটার্নটা শুনেই হয়তো অনেকেই বুঝবেন যে আমি কোন টাইপের বই বেশি পড়ি। একটা বিষয় কি জানেন? মুসলমানদেরকে বিভাজিত করার জন্য ব্রিটিশ বলেন বা আমাদের ওসমানী সালতানাতের পর আমাদের যে খেলাফত ধ্বংস হয়ে গেল, সেই খেলাফত ধ্বংসের সময় যারা আব্দুল হামিদের সিরিজ দেখেছেন বা ওসমানী সালতানার হিস্ট্রি পড়েছেন দেখবেন, ইহুদিরা, খ্রিস্টানরা তারা মুসলমানদেরকে বিভাজিত করেছে। আজকে দেখেন পুরো পৃথিবীতে মুসলমানরা বিভাজিত, আর এই সুযোগটা তারা কাজে লাগাচ্ছে। দেখেন, ওরা বলছে ফিলিস্তিনের সাথে এরদোয়ান বিশ্বাসঘাতকতা করেছে, কিন্তু এ পর্যন্ত শতাধিক মোসাদের টপমোস্ট বড় বড় কমান্ডারদেরকে আটকে দিয়েছে কে? তুরস্ক। এবং এখান থেকে গুরুত্বপূর্ণ বহু অফিসারকে ইরানের হাতে তুলে দিয়েছে কে? তুরস্ক। কিন্তু সেই ইরান রাষ্ট্রটি বারবারই তুরস্ককে মুসলমানদের কাছে ভিলেন প্রমাণের চেষ্টা করছে। হয়তো আপনারা বুঝতে পারছেন না এই তথ্যগুলো কোত্থেকে আসে। আমি এই কথাগুলো প্রায় বলি। আপনি কি দেখেছেন? দেখেন, কাতারে তুরস্কের কাতারে কিন্তু হামাসের শীর্ষ নেতারা অবস্থান করছে, আবার কাতারে মোসাদের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অবস্থান করছে। ইরান কি কখনো শুনেছেন কাতারের বিরুদ্ধে কথা বলতে? একটা কথা বলতে বলে না। কাতারে কিন্তু ইসরায়েল একেবারে সরাসরি প্রবেশ করতে পারে, এবং এই যে যুদ্ধটা শুরুর পর কাতার যে যুদ্ধ বন্ধ বা যুদ্ধ বিরতির যে প্রত্যেকটা পদক্ষেপ নিয়েছে কাতার নিয়েছে, মধ্যস্থতাকারী কিন্তু কাতার ছিল। কিভাবে নিয়েছে? কারণ দুটো গ্রুপের সঙ্গে কাতারের সম্পর্ক ভালো, যে কারণে আজকে কাতারকে সন্ত্রাসী রাষ্ট্র বলেছে ইসরায়েল। বুঝতে পারছেন? কারণ সেখানে হামাস অবস্থান করছে। কিন্তু ইরান কাতারকে কখনো এরদোয়ানের মতো আঘাত করেনি, কারণ কাতারের সঙ্গে ইরানের সম্পর্ক ভালো। বলছে কাকে? বারবারই তুরস্ককে। কিন্তু আজকে এই যে এজেন্টদের ধরে ফেললো, এই এজেন্টদের একটা অংশ গাজার প্রতিরোধ যোদ্ধাদের কমান্ডারদেরকে মারতে এসে আরেকটা পক্ষ আসছিল ইরানে বড় রকম বিস্ফোরণ ঘটাতে। কারণ তুরস্ক এবং ইরান পাশাপাশি রাষ্ট্র। তুরস্কের মাটি ব্যবহার করে হোক বা তুরস্ক দিয়ে ইরানে ঢুকে হোক, তারা ইরানকে একটা বড় রকম ইরানের মধ্যে একটা বড় রকম ধ্বংস ঘটাতে তারা এই প্ল্যানটি করেছে। আর আটকে দিয়েছে কে? তুরস্ক। ইরানের কৃতজ্ঞ থাকা উচিত। দর্শক, এরই মধ্যে আমেরিকার এই বক্তব্যটি আন্তর্জাতিক বিশ্বে প্রচার হয়ে গেছে কি তারা ইরানের সাথে গোপনে কথা বলেছে। গলা শুকিয়ে আসছে কার? নেতানিয়াহুর। কারণ ইরানকে এক প্রকার অনুমতি দিয়ে বসেছে যে তুমি আঘাত করো, কিন্তু আমার উপর করো না। আর ইরান বলে দিল কি, আমি করব না তোমাকে, ওকে ফাইন, তুমি সামনে এগোবে না। এটি চূড়ান্ত হওয়ার সঙ্গে সঙ্গেই এই যে লাইভটা শেষ করছি আজকে বা কালকে, দেখেন 2-1 দিনের মধ্যেই কি বড় ধামাকাটা হতে যাচ্ছে ইসরায়েলে। একটা বিষয় মনে রাখবেন, ইরান খেলছে এবং ইরান একটু কৌশলে খেলছে। সময়টা যত যাচ্ছে ওদের মনোবল ভেঙে যাচ্ছে। আঘাত করলে তো আঘাত হয়ে যাচ্ছে, কিন্তু ভেতরে ইরান তার সকল প্ল্যাটফর্ম তৈরি করছে এবং ইরান প্রতিবেশী সকল গ্রুপকে একজোট করছে। আক্রমণটা মেবি একজোটে হতে পারে, ইরান এককভাবে নয়, চারদিক থেকে আক্রমণটা শুরু হতে পারে, যেটা সামাল দেওয়ার ক্ষমতা হয়তো দখলদার দেশটির থাকবে না। দর্শক, বিদায় নিচ্ছি আজকের মতো। ইনশাআল্লাহ নেক্সট টাইমে এর চেয়ে বড় ব্রেকিং খবরের জন্য অপেক্ষা থাকুন, কারণ যে কোনো সময় আমাদের কাছে সেই খবরটি আসবে। আমরা চাই পৃথিবীর মানচিত্র থেকে শত্রুরা মুছে যাক, যারা এতদিন ধরে পুরো পৃথিবীকে একটা অশান্তির নগরী বানিয়ে রেখেছে। হাজার হাজার নিরীহ মানুষের রক্ত যাদের হাতে লেগে আছে। এই রোজার মাসে আমাদের প্রত্যেকের দোয়া করা উচিত মুসলিম সে নির্যাতিত ভাই বোনদের জন্য, এবং আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক যারা পৃথিবীতে মুসলমানদেরকে এতটা কষ্টে রেখেছে। প্রত্যেকে ভালো থাকুন। আল্লাহ হাফিজ।